নমস্কার, আমি অর্ণব। 2016 এসএসসি মামলায় যোগ্য এক চাকরিহারা শিক্ষাকর্মী। তো আমি অনেকগুলো জিনিস নিয়ে বলেছি মামলা সংক্রান্ত, মাঝখানে 2-4 দিন আসা হয়নি, বিভিন্ন কারণে আমি ব্যস্ত ছিলাম। আজকে যে জিনিসটা নিয়ে আমি বলতে চাই সেটা হলো আমাদের এই যে মামলাটি হয়েছে, সেই মামলায় সিবিআইয়ের ভূমিকা কী ছিল, মূল তদন্ত যে করলো সিবিআই, সেখানে সিবিআই কী করলো সেটা নিয়ে বলতে চাই। প্রথমত বলে নিই যে দেখুন, সিবিআইয়ের এখানে দুটো জিনিস ছিল। এক হচ্ছে আর্থিক কেলেঙ্কারি, যেটা সিবিআই ছোট ভাই ইডি যেটা নিয়ে ব্যস্ত ছিল। ইডি কী করেছে বা সিবিআই সেই ধরনের কী করেছে সেগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। আমার যে মূল বক্তব্যটা থাকবে বা আমি যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সিবিআই এই মামলার প্রেক্ষিতে মামলায় কী করেছে বা সিবিআইয়ের মামলায় কীভাবে স্ট্যান্ড করেছে সেটা। দেখুন, সিবিআইয়ের অর্ডার তো হয়েছিল সিঙ্গেল বেঞ্চে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অর্ডারে সিবিআই এই মামলায় যুক্ত হয়েছিল এবং তদন্তভার গ্রহণ করেছিল। সিবিআই প্রথমে গেল হচ্ছে এসএসসির দপ্তর ঘেরাও, সেন্ট্রাল বাহিনী দখল করলো। সেখানে সিবিআই গেল যে এসএসসি সার্ভারে থাকা কোনো ডাটা বা তথ্য যদি পাওয়া যায় সেটাকে উদ্ধার করার জন্য। দেখুন, ঘটনাচক্রে অনেকগুলো জিনিস বলার আছে যেগুলো সিবিআই করেনি বা হলো না কেন, সেগুলো সন্দেহের মধ্যে পড়ে। যেমন ধরুন, ওএমআর ডিস্ট্রয় হওয়ার পরে, ওএমআর যখন থেকে ডিস্ট্রয় হয়েছে তারপরে সিবিআই যখন এসএসসি অফিসে গেছে, এর মাঝখানের যে সময়টা, এই টাইম পিরিয়ডে যে সমস্ত ক্যান্ডিডেট আরটিআই করে নিজেদের ওএমআর সিট নিয়েছিল তাদেরকে কিন্তু ওএমআর সিট দিয়েছিল। হঠাৎ কোন জাদু বলে যখন এই অর্ডারটা হলো, সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার এলো, অর্ডার হলো, ডাক পেলো, কী জাদু বল হলো, কী হলো, হঠাৎ করে এসএসসি সার্ভার থেকে সব কিছু গায়েব হয়ে গেল। তার পরবর্তীকালে এসএসসি তার সাবমিশনে দেখাচ্ছে যে সে যে আরটিআইয়ের অ্যান্সারগুলো দিয়েছে সেগুলো নাকি সিবিআইয়ের উদ্ধার করা ডাটা। এটা নিয়ে কোনো প্রশ্ন হলো না, কিছু না, হঠাৎ করে রাতারাতি গায়েবই বা কী করে হয়ে গেল, কেউ কিছুই জানে না। এটা হচ্ছে এক নম্বর জিনিস। সিবিআই এখানে কি ভূমিকা পালন করলো আমরা জানি না। এরপরে উড়িষ্যার যে সংস্থার কাছে ওএমআর সিট ডিস্ট্রয় টেন্ডার করা হলো, সেই সংস্থার কাছ থেকে সিবিআই একটিও অরিজিনাল ওএমআর সিট উদ্ধার করতে পারলো না। তার পরবর্তীকালে সিবিআই কি উদ্ধার করলো, গাজিয়াবাদ থেকে নাইসা কমিউনিকেশনের একজন কর্মকর্তার কাছ থেকে তিনি 3টি হার্ড ডিস্ক উদ্ধার করলেন, যার মধ্যে বলা হলো 22 লক্ষ ওএমআর সিট আছে এবং সেই ওএমআর এবং তার কাছ থেকে একটি সার্টিফিকেট লিখে নিয়ে আসা হলো, যে সার্টিফিকেটটাকে কোর্টে প্রডিউস করা হলো 65B এভিডেন্স হিসাবে। এটা হচ্ছে সিবিআইয়ের, এইটি হচ্ছে মূল উদ্ধার তদন্তের সাথে। এবার হচ্ছে এই যে সার্টিফিকেটটি যেটি 65B বলে মান্যতা পেল বা যে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করলো, যেটাকে বলা হচ্ছে স্ক্যান কপি অফ ওএমআর, যেটার মধ্যে রয়েছে, সিবিআই কোর্টে গিয়ে নিয়ে 65B সার্টিফিকেটটাকে প্রমাণ করতে ব্যর্থ হল। কারণ এখনও অবধি যেটা সুপ্রিম কোর্টের অর্ডারে যেটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট 65B ম্যাটারের মধ্যে যেতে চাইছে না। লাস্ট যে রায়দান হয়েছে হাইকোর্টে, সেখানে 65B মান্যতা পেয়েছে, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট 65B ম্যাটারের মধ্যে যেতে চায়নি, তারা অথেন্টিসিটি অফ ওএমআর হার্ড ডিস্কে যেতে চেয়েছে। সেখানে ওরাল সাবমিশনে তারা বললো মেটাডাটা ম্যাচ করেছে, রিটেন সাবমিশনে তারা দিয়েছে হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে, কিন্তু আজ 3 বছর হয়ে গেল সিএফএসএল রিপোর্ট এলো না। যেটা এলে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে সেগ্রিগেশন করা সম্ভব হতো। এসএসসি এত চিৎকার করছে, এসএসসিও চিৎকার করছে, বাকিরাও যেমন বলছে দুর্নীতি হয়েছে, যেটার বেসিসে বলা হচ্ছে দুর্নীতি হয়েছে, যে হার্ড ডিস্কটার ভিত্তিতে, সেই হার্ড ডিস্কটারই অথেন্টিসিটি আজ অবধি প্রমাণ করতে পারলো না হচ্ছে সিবিআই। প্রথমে গেল সিএফএসএল হায়দ্রাবাদে, সিএফএসএল হায়দ্রাবাদ কোনো কারণে বললো এটা রিপোর্ট করা যাবে না বা রিপোর্ট করা সম্ভব নয়, তাদের পক্ষে কিছু একটা বলেছে, তার সঠিক ইনফরমেশন আমার কাছে নেই। যাই হোক, হায়দ্রাবাদ সিএফএসএল থেকে ওই হার্ড ডিস্কটি ফেরত এসছে, সোজা কথাই হচ্ছে ফেরত এসছে। তারপর সেটি
এই অথেন্টিকেট সিএফএসএল রিপোর্টের জন্য পাঠানো হয়েছে কলকাতা সিএফএসএল ল্যাবে। সেখান থেকে আজ অবধি সেই ডাটা উদ্ধার হলো না, মানে রিপোর্ট এলো না, এবং রিপোর্টটিকে আজ অবধি কোর্টে প্রডিউস পর্যন্ত করতে পারলো না সিবিআই। যার ভিত্তিতে এত বড় দুর্নীতি হয়েছে তার মূল ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে ওএমআর। বাকি যে আরও দুটি ইস্যু রয়েছে, একটা হচ্ছে র্যাঙ্ক জাম আর একটা হচ্ছে আউট অফ প্যানেল রিক্রুটমেন্ট। আউট অফ প্যানেল রিক্রুটমেন্ট যেটা হয়েছে সেটা তো স্পষ্ট, সেটা নিয়ে সিবিআই তদন্তের কোনো প্রয়োজন ছিল না, কারণ এক্সপায়ারি অফ প্যানেলই হচ্ছে প্যানেলের শেষ ডেট। তারপরে যে রিক্রুটমেন্টটা হবে সেটা অবৈধ, এটা পৃথিবীর সমস্ত প্যানেলের ক্ষেত্রেই হয়, যদি না সেক্ষেত্রে কোনো আলাদা করে নিয়ম থাকে। এসএসসির ক্ষেত্রে নিয়ম ছিল 1 বছরের প্যানেলের বৈধতা, পরবর্তীকালে 6 মাসের জন্য এক্সটেনশন, টোটাল 1.5 বছর। তার পরবর্তীকালে যে রিক্রুটমেন্ট হয়েছে, যে কারণে হয়েছে, সেটা অবৈধ। এবার টিচারদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় যে অবৈধ কি বৈধ, কারণ হচ্ছে সেখানে এসএসসির প্রচুর ভুল রয়েছে। এসএসসি যে কিছুই ভুল করেনি তেমন নয়। একটা ভ্যাকেন্সি নিয়োগ প্রক্রিয়া তুমি করাচ্ছ, সেখানে গাদা গাদা ভ্যাকেন্সি পড়ে আছে, তুমি সেখানে ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও কাউন্সিলিং করাবে না, এক্ষেত্রে তোমার ধোয়া তুলসী পাতার কাজ করেছে এসএসসি তেমনও না। আবার এসএসসির আবার দ্বৈত ভূমিকাও আছে, যেমন ধরুন এখানে এখন যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা হচ্ছে সেখানে 7th ফেজ কাউন্সিলিং অবধি হয়ে গেছে, তারপরও আরও কাউন্সিলিং, আমিও চাইবো শেষ কাউন্সিলিং অবধি হোক, কিন্তু টিচারদের ক্ষেত্রে তখন হয়নি। যদি করা যদি হতোই, টিচারদের সাথে নন টিচিংয়ের একটা প্রবলেম বলবো না, একটা পার্থক্য রয়েছে। নন টিচিংদের ক্ষেত্রে এক্সপায়ারি অফ প্যানেলের নোটিশ হয়েছিল, টিচিংদের ক্ষেত্রে সম্ভবত এক্সপায়ারি অফ প্যানেলের নোটিশ হয়নি, যদিও রুলটা কিন্তু একই হওয়া উচিত। নোটিশ হওয়া বা না হওয়ার উপর খুব যে কিছু একটা নির্ভর করে তেমন ব্যাপারটা নয়, তবুও জিনিসটা ক্লিয়ার নয়, কোর্টের কাছেই ক্লিয়ার নয় তো আমার কাছে কী করে ক্লিয়ার হবে। কিন্তু সিবিআইকে নিয়ে যে প্রশ্নটা, সিবিআই যে ভিত্তিতে কথাটা বলছে যে এত দুর্নীতি হয়েছে, যে টোটাল ওএমআর সিটের মধ্যে এত ওএমআর সিট হচ্ছে, ওএমআর সিটের মার্কস ম্যানিপুলেশন হয়েছে, তার পরবর্তীকালে সেই মার্কস ম্যানিপুলেশনের ওপরে প্যানেল তৈরি হয়েছে, যার ভিত্তিতে এত বড় কথা বলা হয়েছে, যেটা সবথেকে বেশি যাতে দুর্নীতি হয়েছে যেই অংশটি, সেটি হচ্ছে ওএমআর মার্কস ম্যানিপুলেশন। তার যে মূল ভিত্তি ওএমআর সিটটা, যার যে মিরর কপি যে হার্ড ডিস্কে আছে, সেটার বৈধতা আজ অবধি প্রমাণ করতে পারেনি সিবিআই। এবার দেখুন, এই মামলা প্রক্রিয়ায় সিবিআই তো এতটুকু বলতে পারি সিবিআই হেরেছে। সিবিআই এখনও অবধি যে প্রক্রিয়া পালন করেছে সেখানে সম্পূর্ণরূপে সিবিআই তার যে প্রক্রিয়া সেটা করতে ব্যর্থ হয়েছে, এবং যেটা সিবিআই দাবি করেছিল সেটা হচ্ছে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশনে দুর্নীতি হয়েছে, সেটাও পরবর্তীকালে দেখা গেছে যে সেটি কোনো অন্যায় নয়, সেটা এসএসসি নিয়ম বৈধভাবেই সরকার কাজ করেছে বা এসএসসি কাজ করেছে। তাহলে সিবিআই সম্পূর্ণরূপে ব্যর্থ এখনও অবধি যা তদন্ত হয়েছে বা যা হয়েছে সেটাই। যদিও সিবিআইয়ের ব্যর্থতার ইতিহাস এটা নতুন কিছু নয়, আমরা পশ্চিমবঙ্গের এর আগেও বহু ক্ষেত্রেই দেখেছি, ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তদন্ত প্রক্রিয়া দেখেছি। সিবিআই মনে হয় হাতে গোনা কিছু কেস ছাড়া সব ক্ষেত্রেই ব্যর্থ হয়। তার কারণ অবশ্য আমাদের জানা নেই, সেটা হতে পারে অনেক কিছুই, আপনারা আমার থেকে ভালো বোঝেন। সিবিআই যে মূল অংশটা ছিল সেটাই যদি যখন প্রমাণই করতে পারেনি, তাহলে এত বড় একটা সংস্থা এত টাকা খরচ করে রাখার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। যেখানে গোটা ভারতবর্ষে সবথেকে এফিসিয়েন্ট পুলিশ অফিসাররা থাকেন, সবথেকে নামি দামি আইপিএস ক্যাডাররা এখানে থাকেন, তারপরও একটা এত বড় সংস্থা একটা 65B এভিডেন্সকে প্রমাণ করতে পারে না, যার কাছে দেশের সর্বোচ্চ যে সমস্ত সর্বশ্রেষ্ঠ সেই সমস্ত লয়ার তাদের প্যানেল থাকা সত্ত্বেও তারা একটা 65B এভিডেন্স প্রতিষ্ঠা করতে পারে না, একটা ওএমআর সিটের মিরর ইমেজের বৈধতা প্রকাশ করতে পারে না, তাহলে সেই সিবিআইয়ের উপর তো প্রশ্নচিহ্ন থাকেই। বাকিটা আপনারা বিচার করবেন। ধন্যবাদ, নমস্কার।